ইংরেজিতে একটা শব্দ আছে যেটা হলো হেলথ ইজ ওয়েলথ। এটাকে যদি বাংলায় করি আমি, তাহলে হলো স্বাস্থ্যই সম্পদ। তার মানে আপনার যত পয়সা থাকুক না কেন, আপনার যদি স্বাস্থ্য যদি ঠিক যদি না থাকে, স্বাস্থ্য যদি আপনার কোনোভাবে ডিটোরিয়েশন যদি চলে যায়, তাহলে ওই সম্পদের কোনো দাম নেই। বাংলাতে আরো একটি শব্দ আছে, স্বাস্থ্যই সুখের মূল। তার মানে হলো সবচেয়ে সুখের মূল হলো স্বাস্থ্য। আপনার প্রচুর পয়সা থাকতে পারে, আপনার একটা ভালো পরিবার থাকতে পারে, আপনার একটা বিশাল গাড়ি থাকতে পারে, আপনার একটা বিশাল বাড়ি থাকতে পারে, আপনার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ব্যাংকে থাকতে পারে, কিন্তু আপনার সুখ একেবারেই থাকবে না যদি আপনার স্বাস্থ্য যদি ঠিক যদি না থাকে। আর এই স্বাস্থ্য ঠিক রাখার জন্য দুটো জিনিসের প্রয়োজন, ইনফ্যাক্ট তিনটে জিনিসের প্রয়োজন। একটি হলো যে ভালো ডক্টর, যে ডক্টর আপনাকে সবসময় সুস্থ রাখবে। ভালো হাসপাতাল, যে হাসপাতাল আপনাকে আপনার যে কোনো রকম পরিস্থিতিতে নিয়ে আপনাকে সেবা শুশ্রূষা দেবে। আর থার্ড হলো যে ভালো মেডিসিন। এই তিনটে যদি থাকে তাহলে আপনি অনেকদিন বাঁচতে পারবেন, আপনি সুস্থভাবে বাঁচতে পারবেন। আমি এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে, আর আমার পেছনে যে দেখতে পাচ্ছেন যে ব্যাংকক হাসপাতাল, ব্যাংকক হসপিটাল, এটি ব্যাংককের একটি একেবারে ভীষণ নামী একটি হসপিটাল। এবং শুধুমাত্র ব্যাংকক নয়, সাউথ ইস্টার্ন কান্ট্রির মধ্যে অনেকগুলি নামী হসপিটালের মধ্যে একটি। এবং শুধু আমি ওখানে গিয়ে একটা প্ল্যাকার্ডের মধ্যে আমি দেখতে পেলাম যে 2025-এ পৃথিবীতে যে নাম করা যে হাসপাতালগুলো লিস্ট করা হয়েছে, এর মধ্যে ব্যাংকক হাসপাতাল একটি। আমার আজকের এই ব্লগটি হলো এই হাসপাতালটি ঘিরে। আর শুধু তাই নয়, এই হাসপাতালে একজন ডক্টর এবং যে বাঙালি ডক্টর, এই বাঙালি ডক্টরকে ঘিরে ওনার একটা ইন্টারভিউ আমি নিয়েছি। এটা ঘিরেই কিন্তু আমার আজকের এই ব্লগ। আমার এই ইন্টারভিউ নেওয়ার পেছনে কারণটি হলো যে একটা বাঙালি এই থাইল্যান্ডে বসে, বাঙালি ডক্টর থাইল্যান্ডে বসে আপনাকে কি পরিষেবা দিতে পারবে এবং কতটুকু উন্নত মানের আপনাকে পরিষেবা দিতে পারবে, সেটি নিয়েই কিন্তু আজকে আমার এই ব্লগ। আমি এই ব্লগটি করতে গিয়ে আজকে প্রচুর বাধার সম্মুখীন হয়েছি। বাধার সম্মুখীন বলতে যে এখানকার যে সিকিউরিটি, ওরা এসে আমাকে বারবার করে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। পরে আমি বুঝিয়ে বললাম যে এটি যে বাংলাদেশ, ভারত এবং আফগানিস্তান এবং আশেপাশে যে কান্ট্রিগুলো আছে, ওই কান্ট্রিগুলোর যে পেশেন্ট যেগুলো আছে, দোজ হু আর ইন্টারেস্টেড টু কাম হিয়ার অ্যান্ড টু গেট সাম সর্ট অফ ট্রিটমেন্ট ফ্রম হিয়ার, ওদেরকে এই পার্টিকুলার এই ডক্টর যে মেসেজগুলো দেবে, ওই মেসেজটা ডিসিমিনেট করার জন্যই কিন্তু আমার এই ব্লগ। ওকে, এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, এই পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাবো এবং দেখানোর পরে তারপর যে ডক্টরের কথা আমি বললাম, যে বাঙালি ডক্টরের কথা বললাম, ওনার কাছে যাব, ওনার কাছে কিছু প্রশ্ন রাখবো, যে প্রশ্নের উত্তরে হয়তো আপনি ইউ উইল বি বেনিফিটেড আউট অফ দ্যাট। ওকে।
Hello. Hello. Good morning. Good morning. So I'm so happy. আমি এতটা খুশি হলাম যে আপনার এত ব্যস্ততার মধ্যে Sure. আপনি যে সময় দিতে পারছেন আমাকে। Sure. এই জন্য আমি সত্যি খুশি হলাম। Very happy to see you. Okay, so me too, because you're so known doctor in Bangladesh. Almost so all the doctors knows your name. প্রায় অনেকেই আপনার নাম জানে। সাধারণ ডাক্তার, বেসিক ডাক্তার আমি। It's okay. Very basic. আমরা বসবো আপনার সাথে একটু কথা বলবো আপনার সাথে। Okay, please বসেন। হ্যাঁ, বসেন। আমি আজ এই যে হাসপাতালটা ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে, এই হাসপাতালের একজন ডক্টর, বাঙালি ডক্টর অ্যান্ড বাংলাদেশ বর্ন, মানে বাংলাদেশি ডক্টর, ডক্টর শক্তি পল। উনি অনেকদিন থেকে এখানে প্র্যাকটিস করে আসছেন, অনেকদিন থেকে, আই থিঙ্ক দ্যাটস অ্যারাউন্ড 20 years প্র্যাকটিস করে আসছেন। তো ওনার সাথে একটু পরিচয় করিয়ে দেবো আপনাদের সাথে, আর ওনার কাছ থেকে আপনারা শুনতে পাবেন, কিছু উপদেশও হয়তো পেতে পারেন, কারণ হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। হেলথ যদি থাকে, আপনার যতই পয়সা থাকুক না কেন, ইট ডাজন্ট মিন এনিথিং। সো দিস ইজ রিয়েলি ভেরি ক্রুশিয়াল ডিসকাশন উইথ ডক্টর পল। আমি ওনাকে কয়েকটা প্রশ্ন করব, আর ওনার সম্পর্কে আমি যতটুকু জানি, উনি 78-এ চিটাগং মেডিকেল কলেজ থেকে ব্যাচেলার ডিগ্রি পান, আর 1998-এ উনি এখানকার একটা ইউনিভার্সিটি থেকে উনি MS করেন, মাস্টার্স করেন, isn't it? And what's the name of that one? Chulalongkorn University. Okay. Chulalongkorn University. ওকে, এনিওয়ে আমার জন্য উচ্চারণ করাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে, উনি বলছেন এটা, সেটা করছেন। আর উনি স্পেশালি তো জেনারেল প্র্যাকটিশনার, ডেফিনেটলি ওনার পার্টিকুলার ফিল্ডে স্পেশালাইজেশন ডেফিনেটলি আছে, আমরা এটা ডিসকাস করবো পরে ওনার সাথে। তারপরে হলো উনি ইউনাইটেড নেশনস এর বিভিন্ন অর্গানাইজেশনে অনেকদিন কাজ করে এসছেন, পৃথিবীর বিভিন্ন জায়গাতে অনেক কাজ করে এসছেন। তারপর আরেকটা ইন্টারেস্টিং পার্টটা হলো যে যেটা আমরা বাইরের থেকে যারা পেশেন্ট গুলোছে, ইন্ডিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান অথবা অন্য কোনো কান্ট্রি থেকে যারাই আসবে এখানে, ওদের যে ভিসা প্রসেসিং এর জন্য যে মেডিকেল ডকুমেন্টেশন গুলো যেগুলো সাপোর্ট দিতে হয়, ডক্টর পাল অলওয়েজ সাপোর্ট দ্যাট ওয়ান। Am I correct, doctor? এটা ঠিক তো? হ্যাঁ, এটা আমাদের একটা অর্গানাইজেশন আছে বাংলাদেশে। আচ্ছা, ওরা বাংলাদেশি রোগীদের জন্য সাপোর্ট দেয়। উনি যেটা বলছেন যে ওনাদের একটা অর্গানাইজেশন বাংলাদেশে আছে, ওই বাংলাদেশি লোকজনকে সাপোর্ট দেন, উনি সাপোর্ট দেন ইনফ্যাক্ট রিমোটলি, যত ডকুমেন্টেশন যেগুলো প্রয়োজন হয় ওগুলোই করে। তো ডক্টর, আপনার সম্পর্কে কি আমি বলবো নাকি আপনি একটু বেশি করে করবেন, অথবা আমি স্টার্ট করব আমাদের ডিসকাশন? আমরা কথা বলে যাই, কথার মাঝে এসে যাবে। ওকে, কি আপনি আপনার অডিয়েন্সকে কি বলতে চান, সো ওইটা এসে যাবে আমার মনে হয়। ওকে, ভেরি গুড, জাস্ট কিপ ইট ওপেন। ওকে, ওকে দেন। ইয়া, ডক্টর, আমার একটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন রয়ে গেছে। আপনি তো একটা মেডিকেল প্র্যাকটিশনার, so you had enormous opportunities to go so many countries, যেখানে খুশি আপনি হয়তো এস্টাবলিশ হতে পারতেন। তো আমি যদি আপনাকে প্রশ্ন করি, how do you find this place as a professional to establish yourself in this country? প্রথমে বলতে হবে আমি বাংলাদেশ থেকে থাইল্যান্ডে আসি 1981 সালে। সো তখন আমার ইয়ে ছিল একটু বিদেশে যাব, বিদেশের পরিবেশ দেখবো, কিছু পড়াশোনা করব। সো 1981 সালে এখানে আসি, কিন্তু আসার আগে আমি একটা আমেরিকান এনজিওর সাথে যোগাযোগ হয়, এবং ওরা তখন এখানে থাইল্যান্ডের রেফিউজি ক্যাম্পে কাজ করে। সো আমি ওখানে কাজ করতে রাজি হই, কারণ আমি বিদেশে আসছে তো আমার একটা কাজ, ইনকাম এসবের দরকার ছিল। সো এসে যায়। সো আমি ওই এনজিও থেকে পরে ইউএনএ চলে যাই, প্রায় 20 ইয়ার্স আমি ইউএনএ কাজ করি। একটা সময় আসলে আমি ইউএন থেকে আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নিলাম,
কিন্তু তার আগেই আমি থাইল্যান্ড যে লাইসেন্স পরীক্ষা সেটা নিয়ে নিলাম, কারণ ইউএন এর কাজের সময় আমি কিছু থাই লোকাল মানুষ যারা আমার সাথে পরিচিত, ওরা আমার কাছে চিকিৎসার জন্য আসে, কিন্তু আমার থাই লাইসেন্স না থাকলে এটা অ্যাকচুয়ালি দেয়া ঠিক না। তো আমি ভাবলাম যে আমি একটা থাই লাইসেন্স নিয়েই রাখি, যেহেতু ওদেরকে চিকিৎসা করতে হয়। এনিওয়ে, সো এইসব করার থ্রুতে তখন যখন আমি ইউএন থেকে রিটায়ারমেন্ট নিলাম, তখন ভাবলাম যে আমি তো ইচ্ছা করলে এখানে প্র্যাকটিস করতে পারি। সো দ্যাটস হাউ আই গট ইনভলভ উইথ ইট। আর সবচেয়ে বড় কথা হলো আমি অনেক দেশে যেতে পারতাম, আমি আমেরিকা, অস্ট্রেলিয়া, এমনকি আমি জাপানও ছিলাম। আমি জাপানে গেলে জাপানও যেতে পারতাম। আমার ওইসব দেশে কি অতটা অ্যাট্রাকটিভ মনে হয়নি যতটা থাইল্যান্ডকে আমার ভালো লাগছে। সো আমি এখানে থাকা হইলে আমি অ্যাকচুয়ালি কাজের বাইরে আমি অ্যাকচুয়ালি থাইল্যান্ডের প্রেমে পড়ে গেছি। আমি থাইল্যান্ডকে ভালোবাসি। গুড, গুড, ভেরি গুড। সো ডক্টর, তার মানে হলো যে আপনি এখানে এদের সাথে মিশে আপনি এই দেশটাকে ভালোবেসে ফেলেছেন, তাই না? ওরকম একটা কিছু আমি যদি মনে করি, এটা একটা। আর এই জন্য হয়তো আপনি এখানে একটা এমএসও করেছেন, একটা ইউনিভার্সিটি ডিগ্রিও করেছিলেন, তাই না? ডিগ্রি করেছি অ্যাকচুয়ালি তখন ওই ইউএন এর জবের জন্য। সো ইফ ইউ হ্যাভ সাম পোস্ট গ্রাজুয়েশন দ্যাট অ্যাকচুয়ালি হেল্প। সো দ্যাট ইজ নট ডাইরেক্টলি রিলেটেড টু লিভ ইন দিস কান্ট্রি। ওকে, ওইটা আমার ওইটা হলো হেলথ ইকোনমিক্স। Oh, health economics. Yes. So that degree actually, আমি ওই হেলথ ম্যানেজমেন্টে কাজ করতাম। So economics always help how to manage the health sector. আমি বুঝতে পারছি। একটা জিনিস খুব ইন্টারেস্টিং জিনিস আপনি একটু আগে যা বললেন আর কি। So I do come here often. আমি মোটামুটি ব্যাংককটা আমার পরিচিত জায়গার মধ্যে। তো আমি I also fall in love in Bangkok. ঠেলে গিয়ে। Okay. আপনি তো জেনারেল প্র্যাকটিশনার, বাট ইউ মাস্ট হ্যাভ সাম স্পেশালাইজেশন ডেফিনেটলি, কারণ এটা তো একটা ওয়াইড স্পেকট্রাম মেডিকেল সায়েন্স। তো আপনি যদি বলেন যে আপনার কোন স্পেশালাইজেশনটা আপনি নর্মালি রেন্ডার করেন টু ইউর পেশেন্টস? আমি ইন্টারনাল মেডিসিন, ইন্টারনাল মেডিসিন হলো বেসিক্যালি শরীরের সব রোগ দেখা, কিন্তু সব রোগ বলতে তোমার হার্ট ট্রিটমেন্ট করতে পারবো, ব্রেন সার্জারি করতে পারবো না, তো ওগুলো আমার আওতায় পড়বে না। এখন এইখানে আসার আগে আমি ইউএনএ যখন কাজ করতাম তখন আমি ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ, এই যে ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, ডেঙ্গি, এই ধরনের রোগে কাজ করতাম। কারণ তখন ওগুলো ছিল মানে রুরাল এরিয়া, ওখানে ওগুলোই মেইন সমস্যা। আমি ওগুলোতে অনেক কাজ করছি, কিছু রিসার্চও করছি, কিছু নতুন ট্রিটমেন্ট আমি বের করেছি, আমার কিছু পাবলিকেশনও আছে ওই ব্যাপারে। কিন্তু যখন আমি এখানে আসলাম, এখানে তো আর রুরাল এরিয়া ডিজিজ নাই, এখানে টিবি, ম্যালেরিয়া, ডেঙ্গি খুবই কম। সো আমাকে আবার একটু সুইচ করতে হয়। এখন যেটা আরবান ডিজিজ সেটা হলো ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্টেরল। তার সাথে আমি কয়েকটা সাইড দেখি, একটা হলো যাদের ক্রনিক পেইন আছে, ক্রনিক পেইন, ওই ধরনের রোগী আমি খুব দেখা পছন্দ করি। আর একটা হলো পুরুষের যেই ব্যক্তিগত লাইফ, যৌন সমস্যা, এটার উপরে আমি অনেক কাজ করি এবং এটাতে আমি মোটামুটি খুব দক্ষ বলতে পারেন। আরেকটা জিনিস আমি খুব সিরিয়াসলি এখন করি, সেটাকে আমি বলি আনডায়াগনোসড ইলনেস। মানে অনির্ণিত রোগ অথবা অজানা রোগ। ব্যাপারটা হলো অনেকের একটা শারীরিক সমস্যা আছে, তার হয়তো জ্বর হচ্ছে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর জ্বর হচ্ছে, বিভিন্ন হাসপাতালে যাচ্ছে, অনেক ডাক্তারের কাছে যাচ্ছে, অনেক টেস্ট করলো, করার পরও কিন্তু ওরা ডায়াগনোসিসটা খুঁজে পায়নি। কিন্তু তার জ্বরের সাথে অন্য উপসর্গ হচ্ছে। তো এগুলো হলো আমার একটা উদ্দেশ্য, যে তার কেন জ্বরটা হবে, এবং এই ব্যাপারে আমি ডিটেল করে যেগুলো আমি পারি আমি করি, না হলে আমি অন্য ডাক্তার দরকার ওদের সাথে কনসাল্ট করে আলটিমেটলি একটা সমাধানে আসে। এটা হলো আমার একটা পার্সোনাল ইন্টারেস্ট, এবং এই ব্যাপারে আমি ওভার 200 পেশেন্ট এই পর্যন্ত সলভ করেছে। কিছু কিছু আমি ভিডিও করছি, আমার একটা ফেসবুক, ইউটিউব আছে যেখানে আমি কেসগুলো রেকর্ড করতেছি, সময় পেলে হয়তো আরো করবো। সো এটা আমার একটা
প্রফেশনালি এটা আমার একটা আনন্দ আর কি, যে আমি এই কাজগুলো করতে পারি এবং অনেকেই খুশি এত বছরের পরে একটা সমাধান পেল। তো এই আনডায়াগনোসড ইলনেস অথবা অজানা রোগ, অনির্ণিত রোগ, এটা নিয়ে কাজ করে। ওকে, আমি যদি বুঝতে পারি যে ব্যাপারটা যে কিছু কিছু রোগ আছে যে ডাক্তাররা ডায়াগনোসিস করে ঠিক পায় না, অথবা প্রপারলি ডায়াগনোসিস করে না, অথবা করার সুযোগও হয় না অনেক সময়। অনেক দেশে হয়তো সুযোগ হয় না, বাংলাদেশের মতো জায়গাতে হয়তো সুযোগ হয় না, আমি জানি না। তো এগুলোই আপনি আপনি স্পেশাল অ্যাটেনশন এগুলোতে দিয়ে আপনার এই যে ফ্যাসিলিটিস, এই যে এখানকার যে আপনার যে ফ্যাসিলিটিস ওটাকে ইউজ করে আপনি ডায়াগনোসিস করেন। Yeah. That's good. And another most important thing is that যেটা আমি জানতাম না কিন্তু একেবারে, যে আপনি যে যে পুরুষদের যে যৌন সমস্যা যেটা, সেটা নিয়ে যে কাজ যে করেন আমি কিন্তু জানতাম না, আমি কোথাও পাইনি আপনার আপনার বিভিন্ন ইয়েতে দেখিনি আর কি। That's a very good things that so because nowadays it's a very common symptoms to the people, those who are elderly people, especially plus 40. Okay, that's the one. অনেক কিছু জানতে পারলাম। আমি আপনাকে শেষ প্রশ্নটা করবো, কারণ আপনার সময়ের খুব অভাব আমি জানি, এবং দ্যাটস এ ভেরি এফেক্টিভ প্রশ্ন। আপনি আপনি বাংলাদেশি, আপনি ডেফিনেটলি আপনার পেশেন্টদের মধ্যে একটা মেজর গ্রুপ হয়তো বাংলাদেশি আছে। আমি জানি না কম্পোজিশন অফ দ্য পেশেন্ট কি কান্ট্রি ওয়াইজ। আচ্ছা, আপনি একটু বলুন তো কম্পোজিশন অফ দ্য কান্ট্রি ওয়াইজ পেশেন্ট কি হতে পারে আপনার, মানে প্রথম দিকে মানে টপ অফ দ্য লিস্ট কি কি হতে পারে? সো এটা একটা ইন্টারন্যাশনাল হসপিটাল। ইন্টারন্যাশনাল হলো থাই রোগীর সংখ্যা এখানে অনেক বেশি, কারণ থাইল্যান্ডের মানুষ জানে যে যখনই জটিল কোনো অসুখ হবে সরকারি হাসপাতালের বাইরে যদি প্রাইভেট হাসপাতালে ওরা চিকিৎসা করতে যায় কমফোর্টে, তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য টপ ডেস্টিনেশন। সো যার জন্য স্টিল অ্যাবাউট 55 to 60% রোগী থাই, আর বাকি 45-40% ফরেন। এখন ফরেন রোগীদের ভিতরে একটা বিরাট অংশ হলো মিডল ইস্ট, বিকজ দে ক্যান অ্যাফোর্ড দিস হসপিটাল এন্ড দে লাইক ইট। তারপরে আছে কিছু আমাদের নেইবারিং কান্ট্রি, যেমন মিয়ানমার। দেশটা ছোট এবং মনে হয় গরিব, কিন্তু যেহেতু ওদের চিকিৎসা ব্যবস্থা বড় করুণ বলতে পারেন, প্রায় সব বাহিরে চিকিৎসার জন্য আসে, এবং এটা যেহেতু থাইল্যান্ডের সাথে বর্ডার, এখানে প্রচুর আসে। এরপরে আছে বাংলাদেশ, তারপরে কম্বোডিয়া, তারপর কিছু আসছে এখন আফ্রিকা থেকে, ইথিওপিয়া, সুদান, ওইসব দেশ থেকে আসতেছে। আর হলো ইউরোপিয়ান আমেরিকান, ওভারঅল ককেশিয়ানস প্রচুর। কারণ হলো এরা হলো বেশিরভাগ এইসব জায়গায় এক্সপার্ট, এরা বিদেশে এইসব দেশে কাজ করে, তখন ওদের চিকিৎসার প্রয়োজন হলে ওখান থেকে চলে আসে। মনে করেন ওরা কাজ করছে কম্বোডিয়াতে, কিন্তু চিকিৎসা নেবে এখানে, কাজ করে লাওসে চলে আসবে এখানে, ভিয়েতনামে কাজ করে চলে আসে এখানে। তো এইটা আছে প্রচুর। আমার পার্সোনাল রোগী অ্যাকচুয়ালি মিক্সড ছিল, কিন্তু আমাদের এখানে সিস্টেম হলো অন রিকোয়েস্ট, কাকে রিকোয়েস্ট করে। এখন যেহেতু আমি বাংলাদেশি, এই জন্য আমি বাংলাদেশে প্রচুর রোগী রিকোয়েস্ট পাই, এবং আমার যে কয়টা স্লট থাকে ডেইলি, আমি সাধারণত দিনে 10 থেকে 12 জন রোগী দেখি। সো ওই স্লট গুলো বেশিরভাগ বাংলাদেশি রোগীর আগে অ্যাপয়েন্টমেন্ট করে রাখে। এই জন্য আমি অন্য দেশের রোগী আমি তেমন পাই না, আমার কলিগরা আছে ওদের হাতে পড়ে। কিন্তু কখনো কখনো আমি এখনো দেখি, আমি পার্সোনালি কোনো ইয়ে ডিস্ট্রিবিউট করি না, বাট হসপিটালের নিয়ম অনুযায়ী যারা অ্যাপয়েন্টমেন্ট চায় ওদেরকে আগে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়। ওকে, তার মানে আমি যদি ওইভাবে যদি দেখি, ডেফিনেটলি সেগমেন্টেড টু সো মেনি সেগমেন্টস, যারা বিভিন্ন জায়গা থেকে আসে। তো এর মধ্যে আপনার কাছে যেটা আসে, যেহেতু আপনি বাঙালি, ডেফিনেটলি আপনার কাছে এসে খুব সহজেই বলতে পারে, সহজেই এক্সপ্রেস করতে পারে, ওদের যে রোগ সম্পর্কে বলতে পারে, আপনি ইন্টারেক্ট করতে পারেন, প্রপারলি ইন্টারেক্ট করতে পারেন হয়তো। যদিও আমি জানি যে আপনি থাই ভাষাও খুব ভালো জানেন, অ্যাপার্ট ফ্রম ইংলিশ, সেটা একটা, সেটা ডেফিনেটলি বাংলাদেশ পার্সেন্টেজটা একটু বেশি হবে। গুড, ভেরি গুড। আমার শেষ প্রশ্ন, এবং শুধু তাই না, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন টু ইউ। আপনি অ্যাজ এ বাংলাদেশি practitioner, doctor, what exactly you feel your commitments to your country people as a patient?
শিওর, এটা তো স্বাভাবিকভাবে আমি যেহেতু বাংলাদেশি এবং বাংলাদেশের রোগী দেখলে আমি খুব ভালো ফিল করি, কারণ আমি জানি যে ওরা, এটা আমার দেশ, আমি তো একসময় এই দেশে থেকে আসতে পারতাম এখানে। সো ওদের জন্য আমার একটা স্পেশাল টান থাকে, স্পেশাল ইন্টারেস্ট থাকে। এবং অনেক রোগী আছে ওরা জানে না যে এখানে বাংলাদেশে একজন রোগী ডাক্তার আছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু একমাত্র বাংলাদেশি ডাক্তার যে থাইল্যান্ডে প্র্যাকটিস করে। এখানে আর কোনো হাসপাতালে কোনো বাংলাদেশি ডাক্তার প্র্যাকটিস করে না, কারণ লাইসেন্স পাওয়া একটু জটিল এখানে। সো এনিওয়ে, রুগী যখন, অনেকে হয়তো আমাকে আগে চিনলো না, কিন্তু নার্সদেরকে বলার পরে যখন এখানে ঢুকে প্রথমে খুব অবাক হয়ে যায়, আপনি বাংলাদেশি, আপনি বাংলা বলতে পারেন। সো এই যে রুগীর এই মানে একটা কি বলবো, খুব মানসিক একটা, এখানে আসলো টেনশন আছে, আমি সব বলতে পারবো কিনা, আমার ভাষা বুঝবে কিনা, এটা থেকে ওরা হয়ে যায়। আমি নিজের থেকেও এটাকে খুব প্রাধান্য দিই এবং আমি ওইভাবে চেষ্টা করি যে সবকিছু দেখতে পারি। ওই জন্য বলছি, ওই যে আগে যে আমি আনডায়াগনোসড ইলনেস নিয়ে কাজ করি, তখন কিন্তু এটা খুব কাজে লাগে। আর এইখানে রুগী দেখার পাশাপাশি যেটা আমি করি, রুগীরা আসার আগে, এই যে আমাদের বাংলাদেশে 3টা অফিস আছে, ঢাকা, ধানমন্ডি, বনানী, চিটাগং একটা অফিস আছে। ওরা কিন্তু রুগীকে আসার আগে ওখানে ওই অফিসে গেলে ওরা সব ওয়ান স্টপ সার্ভিস করে সব কিছু রেডি করে দেয়, তাহলে রুগী যাতে এখানে এসে কোনো অসুবিধা না পড়ে। ওদের মেডিকেল হিস্ট্রি, তারপর ওদের অ্যাপয়েন্টমেন্ট, ওদের হোটেল, ওই সব কিছু অ্যারেঞ্জ করে দেয়। তো এটা একটা, আমি বলবো যে এটা একটা সার্ভিস এক্সটেনশন, হ্যাঁ, অ্যাডেড সার্ভিস ওখানে। আর অন্যভাবে চলতে বলতে চাই বাংলাদেশ, আমি কিন্তু আবার অন্য দেশে যাই, এবারে একটু কম যাচ্ছি যেহেতু দেশে কিছু ব্যাপার চলছে। সো কিন্তু আমি প্রত্যেক বছরে 4, 5, 6 বার করে দেশে যাই, এবং দেশে গেলেও অন্য কাজের ভিতরে আমি কিছু রোগী দেখি, ফ্রি রোগী, ফ্রি। হ্যাঁ, আমাদের অফিসে ওরা ইয়ে করে অ্যারেঞ্জ করে, আমি দেখে দিই। তার বাইরেও আমি হয়তো কিছু চ্যারিটি কাজ করতে দেয়, কিছু ব্রেস্ট ক্যান্সার উপর একটা প্রজেক্ট করেছিলাম। সো ওগুলো হয়তো আবার রিজিউম করবো যদি সব কন্ডিশন ঠিক থাকে। সো ওগুলো করার এখনো ইচ্ছা আছে, দেশের জন্য কিছু করার আমার ইচ্ছা সব সময় আছে। ভেরি গুড। আমি এটা এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার জন্ম ওখানে, কর্ম ওখানে, আপনি ওখানকার লোক চেনেন ভালো, ওখানকার লোকরা আপনাকে চেনে ভালো। তো সবকিছু মিলিয়ে যে আপনার যে ডেডিকেশন, অ্যাপার্ট ফ্রম দ্য বিজনেসম্যানশিপ, যে ডেডিকেশনটা, এটা ডেফিনেটলি বাংলাদেশিদের জন্য একটা পাওনা। এটা বাংলাদেশিদের জন্য পাওনা। তো এদিক থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনার যে ডেডিকেশন, এই ডেডিকেশনের বাংলাদেশিরা অনেক উপকৃত হচ্ছেন অথবা সামনে হবেন, সেটা একটা। আর আপনি সামনের দিনগুলো, আপনার জীবনের সামনের দিনগুলো আপনি কিভাবে দেখতে চাইছেন? সামনে তো এখন আমি 70-এর উপরে চলে গেছি, তো এখন হলো আমাদের র্যাপ আপ করার সময়। কিন্তু আমি চালিয়ে যাচ্ছি, এখনো রুগী দেখি। আগে আরো অন্য কিছু কাজ করতাম, এখন অন্যগুলো আস্তে কমিয়ে দিয়ে রুগী দেখাটা আমি এখনো ঠিক রাখছি। তো এটা চলবে। ভবিষ্যৎ তো একটা ইচ্ছা আছে, যতদিন আমি সুস্থ থাকি আমি হয়তো এইটাই করে যাব। তারপর হয়তো একসময় রিটায়ার করতে হবে, একসময় বিশ্রাম নিতে হবে। সো ওটার জন্য কিছু চিন্তা আছে, এখনো হয়তো 100% শিওর না কি করবো, বাট একসময় আমাকে কাজ বন্ধ করতে হবে, তারপরে আমি এখানে স্টপ করব। আমরা যখন কোনো ট্রিটমেন্টে যাই, তখন ডেফিনেটলি অনেক কিছুর মধ্যে কস্ট, ইটস এ ভেরি ভাইটাল পয়েন্ট, যে কত খরচা করতে পারবো আমরা, আমি কতটুকু খরচা করতে পারবো, অথবা জেনারেল পাবলিক কতটুকু খরচা করতে পারবে। তো এখন তো এত বেড়ে গেছে, আমি ইন্ডিয়া তো দেখেছি, আমি ঠিক বাংলাদেশের কথা জানি না, আপনি খুব ভালো জানবেন, বিকজ ইউ আর ভেরি মাচ কানেক্টেড টু বাংলাদেশ, আপনি জানবেন ওটা। তো আপনি যদি বলেন, in compared to some other countries, that what's the cost effectiveness and the service which you are rendering now, definitely there is a difference between these two. So এই সম্পর্কে যদি একটু বলেন, তাহলে পেশেন্টরা যারা
ইন্টারেস্টেড হবে ট্রিটমেন্টের জন্য এখানে আসতে, ওরা হয়তো ডেফিনেট উপকৃত হবে। বলুন। চিকিৎসার কস্ট বলতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে আপনি চিকিৎসা করতে যাচ্ছেন কি ধরনের চিকিৎসা চান। মনে করেন আপনি একটা গাড়ি কিনতে চান, তো আপনি একটা টয়োটা কিনতে পারেন, নিসান গাড়ি কিনতে পারেন, আবার এখন চাইনিজ মেড আরো সস্তায় এসে যাচ্ছে, কিন্তু আবার ওইদিকে এখানে মার্সিডিজ, ভলভো ওই ধরনের গাড়িও আছে। তো সবগুলো রাস্তায় চলে, কিন্তু অনেক সময় এদের পারফরমেন্স, কোয়ালিটি এগুলো এক ধরনের হয় না। চিকিৎসাটা সাধারণ চিকিৎসার কথা বাদ দিলে অনেক সময় এগুলো লাইফ এন্ড ডেথ ইস্যু হয়ে দাঁড়ায়, অনেক সময় ডেথ না হয়ে যেতে পারে। এই জন্য যখন অ্যাকুরেসি চাই তখন আমাদের তিনটা জিনিস খুব প্রয়োজনীয়। এক নম্বর হলো টেকনোলজি, হোয়াট টেকনোলজি ইউজিং, এবং টেকনোলজি শুধু ওই সিটি, এমআরআই, পেট সিটি ওইসব মেশিন, সাধারণ টেস্ট থেকে টেস্ট গুলো কারেক্ট কিনা, কারণ টেস্টের রেজাল্টের উপরে বেশিরভাগ ডাক্তার আজকাল ট্রিটমেন্ট করে, হাত দিয়ে টিপে টিপে করে, কিন্তু ওই ধরনের জিনিস কমে যাচ্ছে। এখন হলো সব টেস্টের উপরে। তো এই যে ল্যাব টেস্ট বলেন, তারপরে এক্সরে, সিটি, এমআরআই, পেট সিটি এগুলো খুব দরকার। এখন যেখানে এই ধরনের টেস্ট টেকনোলজি গুলো আপডেটেড এবং হাই কোয়ালিটির হয়, ওইসব জায়গায় আপনি ভালো চিকিৎসা আশা করতে পারেন। তো এইটা হলো একটা। আর 2 নম্বর হলো এর সাথে ডাক্তার স্পেশালিস্ট, ওই ডাক্তারদের কতটুকু জ্ঞান আছে, কতটুকু এক্সপিরিয়েন্স আছে। তার সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, মনে করুন ওই ডাক্তার খুবই ভালো, উনি একবারে বিরাট প্রফেসর, গুরু বলতে পারেন, কিন্তু উনি আপনাকে সময় দিলেন 5 মিনিট, হয়তো 5 মিনিটে কিন্তু আপনার আসল সমস্যা আপনি শুনতেও পারেননি, বুঝতেও পারেননি। সো ওনার জ্ঞান ট্রেনিং এর সাথে সময়টা দিতে হবে। সব রোগীর একই রকম সময় হবে না, সবাইকে আমি 10 মিনিটে শেষ করব, তাহলে কিন্তু সমস্যা হবে। সো এনিওয়েজ, এখন আমি কস্টের দিকে ফিরে যাচ্ছি। তো এগুলো যখন আপনি টোটাল পিকচারটা আনবেন, ডাক্তারের এক্সপিরিয়েন্স, সময়, টেকনোলজির কোয়ালিটি এগুলো আনবেন, তখন কস্টটা বেশি হয়ে যাবে। তো এই হাসপাতাল হলো থাইল্যান্ডের ওয়ান অফ দা টপ হসপিটাল। সো যার জন্য এখানে ওই টেকনোলজির দিকে টপ, ডাক্তারদের ব্যাপারেও টপ, সময়ের ব্যাপারে তারা খুব ধৈর্যশীল, এরা প্রয়োজনে যতক্ষণ সময় লাগে দেখবে। তো আপনি আশা করতে পারেন ভালো চিকিৎসা, এই জন্য এখানে কষ্ট অনেক বেশি। কিন্তু আপনি যদি ওইটা কম্পেয়ার করেন, হয়তো ইন্ডিয়ার সাথে যদি কম্পেয়ার করেন, ইন্ডিয়ার কিছু কিছু হাসপাতাল হয়তো এরকম আছে, কিন্তু আবার কিছু আছে যেটা হয়তো সেম সমমানের নয়। আর বাংলাদেশে হয়তো এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, ওখানে টেকনোলজি হয়তো কিছু এসে গেছে, কিন্তু ডাক্তারদের ব্যাপারে একটু ইস্যু আছে যে ওনারা সময় দিতে পারেন না। এইটা একটা সাধারণ কমপ্লেইন রোগীদের আছে। সো কস্ট যদি ওই যে চিপ করতে চান আপনি বাংলাদেশ করুন, ওখানে অনেক সস্তায় করা যায়। তারপরে ইন্ডিয়া হয়তো সেকেন্ড, এখানে থার্ড, মেবি এর বেশিও যদি কস্ট আছে সিঙ্গাপুরে যেতে হবে, তাহলে ওখানে কস্ট আর একটু বেশি হবে। তো এই জন্য কস্টেরও কিছু গ্রেড আছে। আচ্ছা, আমি যদি বুঝতে পারি এই ব্যাপারটা, the most important thing is that dedication. ডাক্তার যে ডেডিকেশন যে আছে, আমি তো শুনতে পাচ্ছি, আমি ইন্ডিয়াতেও শুনতে পাই, আমি বাংলাদেশি পেশেন্ট থেকেও শুনতে পাই, বাংলাদেশে একেবারেই নাকি সময় দেয় না ওরা। ইন্ডিয়াতে কিছু কিছু ডক্টর হতে দেয়, কিন্তু মোস্ট অফ দ্য ডক্টরস আর দ্য সেম। ওরা প্রফেশনালি যতটুকু না নেয়, বিজনেসম্যানশিপ তার চাইতে বেশি ওদের মধ্যে, যার জন্য সময় দিতে পারে না। তো আপনি যেটা বললেন যে এখানে যেমন টেকনোলজি যেমনি, তেমনি কোয়ালিটি অফ দ্য ডক্টর, তেমনি হলো ডেডিকেশন অফ দ্য ডক্টর, সবকিছু মিলে যদি আমি একসাথে যদি করি, তাহলে ইন কম্পেয়ার টু ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, ডেফিনেটলি ইটস এ ভেরি মাচ কস্ট এফেক্টিভ। I am not talking about the cheaper, but it's a cost effective. So এটাই আমি বলতে চাইছি। তো আমার মনে হচ্ছে যে এটা একটা ভালো the message to the patient, those who are intended. ডাক্তারদের তো কোনো রিটায়ারমেন্ট বলে কোনো কথা নেই, ডাক্তাররা যে কোনো সময় ওদের কাজে থাকতে পারে, যে কোনো সময় দে কুড রেন্ডার দেয়ার সার্ভিসেস টু দ্য পিপল, তাই না? আচ্ছা, আপনি বলুন, আপনি রিটায়ারমেন্টের কথা বলছেন, আপনি কি ডু ইউ হ্যাভ এনি উইশ টু গো টু বাংলাদেশ অ্যান্ড সার্ভ টু দ্য পিপল আফটার রিটায়ারমেন্ট? এবং যদি তাই যদি আপনি যদি হয়ে থাকে, তাহলে কিভাবে আপনি এটাকে
ফুলফিল করতে চাইবেন অথবা এই আশাটাকে ফুলফিল করতে চাইবেন? আমি একটু শুনতে চাইছি, দ্যাট দ্য লাস্ট কোয়েশ্চেন টু ইউ। শিওর। আপনার প্রশ্নটাই অ্যাকচুয়ালি উত্তর দিয়ে দেয়। হ্যাঁ। উত্তরটা হলো, যেহেতু আমি বাংলাদেশি, অবশ্যই আমি বাংলাদেশে কিছু করতে চাই। অ্যাকচুয়ালি অতীতেও করছি, ভবিষ্যতে করার ইচ্ছা আছে। বাংলাদেশে আমার একটা অর্গানাইজেশন আছে, এটার নাম হলো লাইফ অ্যান্ড হেলথ। ওই যে বললাম যে রোগীদের হেল্প করি, শুধু রোগীর হেল্প না, আমি এই রোগী ছাড়াও অন্য কাজও করি। So I'm chairman of the organization. We have a team of now about 25 staff. Very good. So আমরা সবসময় এগুলো কাজ করতে চাই। যে আমরা যেমন চট্টগ্রামে একটা ব্রেস্ট ক্যান্সার প্রজেক্ট করেছিলাম, এবং প্রজেক্টটার কাজ হলো একদম ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস থেকে ঠিক করে তারপরে ওদের ডায়াগনোসিস করা, বায়োপসি করা, দরকার হলে সার্জারি, দরকার হলে কেমোথেরাপি, সব করা হতো। সো কিন্তু কোভিড এর সময় এটা বন্ধ হয়ে গেল। সো এখন আবার রিজিউম করার আছে। আর একটা কাজ করি আমরা, এই যে খাবারে পেস্টিসাইড ফরমালিন দেয়া হয় ফ্রেশ খাবারে, খাবার যেমন ভেজিটেবল ফ্রুটসে, ওইটা ক্লিন করার একটা প্রোডাক্ট রেডি করছি এবং ওইটা দিয়ে কাজ করা। এরকম অনেক কিছু চিন্তা আছে। এখন ভবিষ্যতেও করার ইচ্ছা আছে, এবং সবকিছু ডিপেন্ড করবে দেশের পরিবেশ কেমন, আমি করার মতো সুযোগ আছে কিনা। সব তো করতে চাইলে হয় না। আমি ওখানে এয়ারপোর্টে নেমে দাঁড়ায় বললাম যে আমি এই করতে চাই, হবে না। এটা করার একটা অর্গানাইজেশন, এটাকে ইয়ে করতে হয়। দেখা যাক, আমি এখনো খুব আশাবাদী। আমি দেশে আরো হয়তো কিছু করব, এবং দেশে আর কিছু করতে না পারি, আপাতত রোগী দেখবো। গেলে কিছু ফ্রি রোগী দেখবো, যারা হয়তো এটা ডাইরেক্টলি কিছু উপকৃত হবেন। ভেরি গুড। তার মানে আপনি বলছেন যে আপনার ইচ্ছা আছে যে আপনি রিটায়ারমেন্টের পরে আপনি দেশে যাবেন, দেশে গিয়ে আপনার সার্ভিস দিবেন যারা ডেস্টিটিউট পিপল, যারা হয়তো পয়সা দিতে পারছে না ডাক্তারকে, ওদের ফিটা দিতে পারছে না, মেডিসিন কিনতে পারছে না, এই ধরনের একটা কিছু হয়তো আপনি চাইবেন যে ওখানে করতে চাইবেন, ইফ এভরিথিং গোজ ওয়েল, মানে একটা স্টেবল একটা সিচুয়েশন যদি হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি আপনি করবেন। ওকে, আমি খুব খুশি হলাম যে আপনার সাথে পরিচিত হয়ে প্রথমত, আর দ্বিতীয়ত যে আপনি আমাকে একটু সময় যে দিলেন, এটা আমি ডেফিনেটলি আই এম গোয়িং টু ডিসিমিনেট দিস থিং all over the people, those who are really interested to get some very specialized treatment and very cost-effective treatment. And I am not talking about the costly, it's the cost-effective treatment. Okay, so namaskar. নমস্কার, ধন্যবাদ। Thank you.